মানে এনসিপি বক্তব্যগুলো আসলে এখন খুব গুরুত্বপূর্ণ, কারণ এই অর্থে যে এনসিপি কিন্তু আমাদের বিরোধী দলের একটা বড় অংশ এবং তারা পার্লামেন্টের মধ্যে আছে। ওদিকে শুভেন্দু অধিকারী, যার বিরুদ্ধে তো অভিযোগ, তিনিও এখন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বে আছে। কাজে এনসিপির দিক থেকে বক্তব্যের সুরের মধ্যে আসলে আগের বক্তব্যের টোনটা থাকলে তো মুশকিল। একটু রাজনৈতিক পরিপক্কতার কথাও বলা হচ্ছে সিরাজুল ইসলামের পক্ষ থেকে। জি না, রাজনীতিতে শেখার কোনো শেষ নেই। যে কেউ রাজনীতিতে যে কোনো সময় শিখতে পারে, এটা বয়সের উপরে পুরোটা ডিপেন্ড করে, আমি এরকম মনে করি না। জি তবে শেখার শেষ নেই, সবাইকে শিখতে হবে, এটা আমি একমত। কিন্তু আমি একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা আলাপ করছিলাম বিজেপির উত্থান এবং শুভেন্দু অধিকারী নিয়ে, জি সেখান থেকে আলাপটা চলে আসলো হচ্ছে গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি। না, এখানে ছিল, আমার হাতে এটা ছিল, কিন্তু দ্বিতীয় অংশ ছিল এনসিপির এই আমি শেষ কথাগুলো। করি, আমি শেষ করি। আপনি জিনিসটা বোঝার চেষ্টা করেন। আমি শেষ করি, আপনাকে একটু ক্লিয়ার আমি শেষ করি। রাশেদ খান একটু শেষ করে নিক, একটু শেষ করে নিক। আপনি এটা টুইস্টেড করে ফ্যাব্রিকেটেডলি বলতেছেন। ভাই একটা মসজিদে নামাজ পড়তে গেছে, নামাজ থেকে বেরিয়ে সে একটা সামাজিক ধরনের বক্তব্য দিয়েছে, সেটাকে আপনি টুইস্টেড করতেছেন কেন? এটা 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 তো আলাপের বিষয় না। এটাকে আপনি কেন একটা মতামত তৈরি করার চেষ্টা করতেছেন? তাহলে কি সংখ্যালঘুদের উপরে না? আমি যেটা বলছি যে মানে নাসিরউদ্দিন পাটোয়ারি একটা নামাজে গিয়ে, নামাজের বাইরে নামাজ শেষ করে অথবা শুরুতে, আমি ঠিক জানি না, উনি একটা বক্তব্য দিয়েছেন। এখন উনি একটা কথার প্রেক্ষিতে, কোন প্রেক্ষাপটে, কোন জায়গায় দাঁড়িয়ে একটা মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন, মানে এটা না যে উনি আসলে মানে কি বলে যে সংখ্যালঘুদের উপরে কোনো ধরনের আতঙ্ক তৈরি করছেন কিংবা আশঙ্কা তৈরি করছেন, কিংবা এনসিপির এই ধরনের কোনো রাজনৈতিক এজেন্ডাও নেই। তো এইটাকে আসলে ধরেন টুইস্টেড আকারে বলা, ফেব্রিকেটেড করা, এইটা আসলে আমাদের মূল উদ্দেশ্য হওয়া মোটেই উচিত না। এটা হচ্ছে জায়গা। আর একটা হচ্ছে আমরা আলাপ করছিলাম একটা জায়গায় নিয়ে, কিন্তু জিনিসটা চলে আসলো আর বরঞ্চ আমি বলবো যে এই যে আরএসএস বিজেপির যে উত্থান এবং তাদের যে ধরেন গরম নিঃশ্বাস বাংলাদেশের উপরে পড়তেছে, আপনারা বরঞ্চ বিএনপির দিকে তাকান। বিএনপি গত নির্বাচনে দুইজনকে, তাদের নিজেদের লোকদেরকে বাদ রেখে দুইজন ক্যান্ডিডেটকে দিয়েছে যাদের সরাসরি বিশ্ব হিন্দু পরিষদের সাথে যুক্ততা আছে। দুইজনই যদিও ফেল করেছেন। এইবার আওয়ামী লীগের এক নেত্রীকে তারা পার্লামেন্টে পাঠিয়েছেন, সুবর্ণা ঠাকুর, যার সাথে মতুয়া সম্প্রদায় এবং বিজেপির কানেকশন আছে, কারণ ওইখানে তাদের মন্দিরে নরেন্দ্র মোদী এসেছিলেন 2021 সালে, যখন এইখানে শত শত মানুষকে গুলি করে হাসিনা সরকার মানে আহত নিহত করেছে। তো এইগুলোর দিকে তাকান, বরঞ্চ কে কি বক্তব্য দিচ্ছে, একটা বক্তব্যের, একটা পরিস্থিতির উপরে একটা বক্তব্য, সেটার খণ্ডিতাংশ নিয়ে একটা আলগা আতঙ্ক তৈরি করার, এটার কোনো মানে হয় না। মানে এইটা আমি বলবো যে বক্তব্য একদম স্পষ্ট, কিন্তু ফরিদ হক কিছু কিছু প্রশ্নে পরিষ্কার অবস্থান আমাদের আমি নিশ্চয়ই বিএনপির নেতা হিসেবে এখানে রাশেদ খান আছেন, তার কাছ থেকে তো ব্যাখ্যা জানার চেষ্টা করবো, কিন্তু আপনাকে একটা জিনিস একটু বলি। কিছু কিছু শব্দ, যেমন গেরুয়া পতাকা, পশ্চিমবঙ্গের বিজেপির গেরুয়া পতাকা, এর প্রভাব বাংলাদেশের কাছাকাছি চলে এসেছে, এখানে রেটরিক বা কোনো খণ্ডিত অংশ তো প্রয়োজন হয় না, এরকম স্টেটমেন্টই তো আলাদা একটা। গেরুয়া পতাকার ব্যাপারে তো কোনো আলাপ নাই। গেরুয়া পতাকা তো চলে এসেছে, এটা তো সত্যি যে এটা তো আসছে। আপনি ধরেন এটা তো গত 2 বছর ধরেই গেরুয়া পতাকার ধরেন গরম নিঃশ্বাস বাংলাদেশের উপরে পড়ছে। এবং পরের লাইনে ছিল যে মুসলমানরা যদি সজাগ না থাকে, ইমানি শক্তি না থাকে, তাহলে এটি ঠেকানো কঠিন হবে। ভাই এটা মসজিদের মধ্যে একটা মসজিদে নামাজ শেষে সে এটা বলেছে, এর মানে কি এতে করে সে এখানে খিলাফতের ডাক দিয়েছে, কিংবা এখানে সে বলছে যে এখন গিয়ে মাথায় রাখতে হবে নাসিরউদ্দিন পাটোয়ারি অনেক বড় একজন পরিচিত নেতা, তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন, তার একটা বক্তব্যেরও কিন্তু মূল্য আছে, তাই না? না না না, আপনি এইটা না, একটা বক্তব্যের মূল্য, এই বক্তব্যটার মধ্যে হুমকিটা কোথায়? আপনি যখন আপনার উপরে হুমকি আসছে, তখন আপনি কি প্রোটেক্ট করার চেষ্টা করছেন? বরঞ্চ এই প্রোটেক্ট করার জন্য যে বক্তব্য আপনি দিচ্ছেন, সেটাকে হুমকি আকারে রিড করা, এই যে ফ্রেমিং করা, আমি এইটার মানে প্রতিবাদ জানাচ্ছি। এটা কি ধরনের ফরিদুল হক প্রতিবাদ জানিয়েছে, স্পষ্ট করেছেন। রাশেদ খান আপনি এটা অ্যাড করবেন, কিন্তু তার আগে ফরিদুল হক কিন্তু একটা পয়েন্ট বলেছে যে বিএনপির উচিত তাদের নিজের দিকে তাকানো, বিজেপির দিকে একটু বেশি ফোকাস হয়ে যাচ্ছে, তো বিএনপি নিজের দিকে তাকানোর কথা বলেছেন, কেন সেটাও তিনি স্পষ্ট করেছেন। যদি ওই সাথে কোনো ব্যাখ্যা আমি ব্যাখ্যা দিব। দেখেন, বিজেপির শুভেন্দু অধিকারী আর এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি, তাদের ভিতর আমি কোনো পার্থক্য দেখি না। তারা একই ধরনের বক্তব্য দেয় এবং এখানে একজন সাংবাদিক আছেন, তিনিও সে বিষয়ে তার মন্তব্য পেশ করেছেন। তো এনসিপি সংস্কার রাজনীতি, অসাম্প্রদায়িক রাজনীতি করে। আমি একটু শেষ করতে চাই প্লিজ। মানে এটা আপনি সিরিয়াসলি আপনি শুভেন্দু অধিকারীকে নরমালাইজ করতেছেন। আপনার কথা বলার সময় আমাকে কথা বলার অ্যালাউ করেন নাই, সুতরাং আমি কথা শেষ করি। হ্যাঁ বলুন, আমি কথা শেষ করি, শোনেন। গেরুয়া পতাকা বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে, ওকে, খুব ভালো কথা।
তাহলে বাংলাদেশের জনগণকে একতাবদ্ধ হতে হবে, কারণ বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমরা সবাই মিলেমিশে এখানে বসবাস করছি। ভারতের যে রাজনৈতিক সংস্কৃতি আর বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এক না। কিন্তু যখন এই ধরনের বক্তব্য একজন গুরুত্বপূর্ণ নেতা, যাকে এনসিপি দারুণভাবে অন করে এবং যাকে প্রশংসা করে তাদের আহ্বায়ক বক্তব্য দেন, তিনি যখন এই ধরনের কথা বলেন, অবশ্যই এই কথার তাৎপর্য রয়েছে। আমি মনে করি ফরিদুল হক ভাই তার দলে এটা আলোচনা করতে পারেন। এটা এখানে আপাতত সমাপ্ত রাখি। আমি হ্যাঁ, এখনো মনে please। করি জি। যে বিজেপির শুভেন্দু অধিকারী এবং এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি একই চরিত্রের। এটা আমি এখানেই বলে শেষ করলাম। দ্বিতীয়ত, আপনি যে প্রশ্ন করলেন, দেখেন আমরা এনসিপি কে একটি সংস্কারপন্থী দল হিসেবে জানি এবং এনসিপির যারা শীর্ষ নেতৃবৃন্দ তাদের অনেকে গণঅভ্যুত্থানে সম্মুখ যোদ্ধা হিসেবে ভূমিকা রেখেছে। তারা এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ ভোকাল হিসেবে সংস্কারের কথা বলছে, এজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু এই এনসিপি কিন্তু বারবার বলেছিল যাদের ৭১-এর দায় আছে আমরা তাদের সাথে জোটে যাব না। দেখেন ৭১-এর দায় যাদের আছে, সেই জামাত ইসলাম, তারা কিন্তু এমন একজন ব্যক্তিকে প্রার্থী করলেন, সেই কৃষ্ণ নন্দী। তার সাথে কিন্তু এই হিন্দুত্ববাদের এক ধরনের সম্পর্ক রয়েছে, ভারতের হিন্দুত্ববাদের, এবং এ সংক্রান্ত অসংখ্য ছবি, ভিডিও আমরা কিন্তু সেটি দেখেছি। তা আমি জানি না আসলে এই যে জামাত ইসলামের মধ্যেই তো এক ধরনের হিন্দুত্ববাদের একজন ব্যক্তি রয়েছে এবং তাকে কিন্তু তিনি নমিনেশন দিলেন। তো জামাত ইসলাম ইসলামিক দল হয়ে কিভাবে আরেকজন মানে যারা আসলে জান্নাতের টিকিট বিক্রি করেন, তারা আবার এই ধরনের একজন হিন্দুত্ববাদে বিশ্বাস করে, মানে হিন্দু সম্প্রদায় বা সনাতন সম্প্রদায় যিনি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করেন তিনি একটা বিষয়, আর যিনি হিন্দুত্ববাদ বিশ্বাস আসলে করেন রাশেদ খান, তিনি কিন্তু আমরা কেন আরেকটা বিষয়। সবসময় নিজেদের ব্যাখ্যা দেওয়ার জন্য অন্যদের রেফারেন্স দিই প্রতিপক্ষের? বিএনপি ব্যাখ্যা তারা দেওয়ার জন্য দিচ্ছে সবসময় রেফারেন্স কিন্তু অন্যদের জায়গা থেকে আসে, কারণ এটা পলিটিক্স। ব্যক্তি দিতে গেলে, বিশ্লেষণ করতে খারাপের গেলে এক্সাম্পল দিয়ে যদি শেখ হাসিনার রেফারেন্স টানবো আমরা। বিএনপি যে কথা বললেন, বিএনপি কিন্তু এমন একটা আমব্রেলা যে ছাতার নিচে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ নিরাপদ। যেমনি ভাবে বিএনপি এদেশের মুসলমানদেরকে ধারণ করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মের যে মানুষ রয়েছে তাদেরকেও ধারণ করে। অর্থাৎ বিএনপি কিন্তু মানে এই দেশে আমি মনে করি যে বা যারা চাক না কেন এই দেশে আর একটা বিজেপি কায়েম করবে, এদেশে আর একটা সাম্প্রদায়িকতা কায়েম করবে, সেই বাস্তবতা কিন্তু নাই। কারণ এদেশের মুসলমানদের ভোট যেমনি ভাবে জামাত ইসলাম পায়, এবং আমি মনে করি এদেশের মুসলমানদের ভোট মধ্যপন্থী দল, সেটা বিএনপি বলেন, সেটা এনসিপি বলেন, অন্যান্য দলও পাচ্ছে। অর্থাৎ যারাই স্বপ্ন দেখুক না কেন, এই দেশে যারা আপনার ওই ধরনের সাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, তারা কিন্তু বাংলাদেশে পাত্তা পাবে না। এবং বাংলাদেশে যে সকল মধ্যপন্থী দল রয়েছে, সেটা আপনি গণসংহতি আন্দোলন বলেন, বিএনপির বাইরে গণ অধিকার পরিষদ বলেন, অন্যান্য দল বলেন, এবং এনসিপি, তারাও কিন্তু আপনি চমৎকার করে আসলে স্পষ্ট করেছেন। এবং ফরিদুল হক ভাইয়ের যে কথাটা বলে আমি শেষ করি, শোনেন, তিনি বিএনপির বিষয়ে যে অভিযোগটা আনলেন, বিএনপি ওই যে সকল সম্প্রদায়ের মানুষকে তারা ধারণ করতে গিয়েছে, যে কারণে সকল সম্প্রদায়ের মানুষের প্রতিনিধি কিন্তু তারা ওই নমিনেশন দেওয়ার ক্ষেত্রে নিশ্চিত করেছে। এর মানে এই নয় যে বিএনপি কোনো আরএসএস এর প্রতিনিধি ধরে এনে তাকে নমিনেশন দিয়েছে, এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। ফরিদুল হক ভাই যে কথা বললেন তার প্রতি সম্মান রেখে বলছি, তিনি একটা অসত্য তথ্য এখানে উত্থাপন করেছেন। ধন্যবাদ। ওকে, আপাতত এটা নিয়ে থামি, এবং আমি বিরতিতে যাওয়ার আগে মীর রাকেশ রোশন আপনার কাছে ছোট করে একটা বিষয় একটু জেনে নেব। বিএনপি আমাকে একটু 1 মিনিট সময় দিতেন, 1 মিনিট 30 সেকেন্ড, তাহলে 1 মিনিটের মধ্যে শেষ করেন প্লিজ। জি 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 আমি তীব্র নিন্দা জানালাম নাসিরউদ্দিন পাটোয়ারিকে শুভেন্দু অধিকারীর মতো একটা চরম সাম্প্রদায়িক লোকের সাথে তুলনা করে। শুভেন্দু অধিকারী যেই পরিমাণ সাম্প্রদায়িকতা ছড়িয়েছে গত 2 বছর অন্তত, সেগুলোকে নরমালাইজ করার আমি চরম মানে নিন্দা জানালাম। মানে বাংলাদেশের রাজনীতিটা হচ্ছে এরকম যে নিজের কি বলে পায়ে কুড়াল দিয়ে অন্যের যাত্রা ভঙ্গ করা, এরকম একটা জিনিসের উদাহরণ উনি দিলেন, যে এনসিপি কে ঘায়ল করার জন্য আজকে নাসিরউদ্দিন পাটোয়ারিকে শুভেন্দু অধিকারীর জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। দিস ইজ মানে ভেরি আনফরচুনেট। এবং আরেকটা বিষয় হচ্ছে, ওনাকে আমি পরিষ্কারভাবে বলবো, আমি আরএসএস বলিনি, আমি বলেছি আরএসএস কানেকশন হিন্দু পরিষদের নেতা। আপনি বাগেরহাট 1 এবং বাগেরহাট 4-এ আপনাদের দল কাদেরকে নমিনেশন দিয়েছিল তাদের কানেকশনটা একটু খতিয়ে দেখবেন, এবং সুবর্ণ ঠাকুরের কানেকশনটা একটু খতিয়ে দেখবেন। এইখানে সরাসরি কেউ আরএসএস করে না। আরএসএস এর সাথে আরএসএস ভাবাদর্শিক যে সংগঠন, সেই সংগঠনগুলোর সাথে তারা কাজ করে। এবং আপনি যে আজকে কৃষ্ণ নন্দীর কথা বলছেন, কৃষ্ণ নন্দী জামাত ইসলামের হিন্দু শাখার নেতা, সে তো কোনো হিন্দু পরিষদের নেতা না। হিন্দু আর হিন্দুত্ববাদ দুইটা আলাদা জিনিস।
এবং আরএসএস আমি তো কানেকশন সেটাই বললাম। হিন্দু পরিষদের কানেকশন দুইটা আলাদা জিনিস। আচ্ছা, আমরা এটাকে আমি একটু আমি দেখেন। মনে হয় আপনি- ফরিদুল হক আপনি যে আপনার কথা বললেন, বক্তব্যটা আপনার- পেয়েছে, আপনি যে প্রতিবাদ জানিয়েছেন সেটা স্পষ্ট হলো। এবং রাশেদ খান, আপনার বক্তব্য আমি শুনলাম। আমি মীর রাকেশ হোসেন ছোট করে একটা মন্তব্য আপনার কাছ থেকে নিতে চাই। হ্যাঁ, মন্দির সাথে আরএসএস এর সম্পর্ক আছে কিনা সেটি আপনারা খতিয়ে দেখতে পারেন। আর শোনেন, আমি যে আমি কথা দেখতে বলছি, দেখতে পারি। আপনি কিন্তু যেহেতু সেই বললেন ধরনের যে কোনো সম্পর্ক ছিল না। নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য হিন্দু তো আপনি শোনেন পরিষদে নাই। ছিল কিনা আপনি আপনাদের কিন্তু ওই এখানে দুই নেতা, আপনি স্পষ্ট সেটা করেছেন, বলেন। পরবর্তীতে উপস্থাপক কিন্তু স্পষ্টভাবে নাসিরউদ্দিন পাটোয়ারি কি বক্তব্য দিয়েছে সেখানে উল্লেখ করেছে। এখন এই বক্তব্যের তাৎপর্য অবশ্যই, আপনাকে তো আমি চিনি, আপনি একজন দায়িত্বশীল নেতা হিসেবে এই বক্তব্যের তাৎপর্য আপনি বোঝেন। আমি বুঝেছি বলেই আমি এখানে বিষয়টি উত্থাপন রাশেদ করলাম খান, যে রাশেদ খান, রাশেদ খান, শুভেন্দু একটা অধিকারী বিষয় কিন্তু জীবনের ফরিদুল হক জীবনের শুরুতে জীবনের স্পষ্ট করেছেন। রাশেদ খান, একটা বিষয় কিন্তু ফরিদুল হক শুরুতে স্পষ্ট করেছে যে তিনি আসলে পুরো বক্তব্যটা শোনেননি। ফরিদুল হককে একটু বক্তব্যটা পড়তে দিন, তারপরে হয়তো তার কাছ থেকে আমরা মতামত জানতে পারবো। জি ফরিদুল হক, আপনাকে ধন্যবাদ, 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 ধন্যবাদ রাশেদ খান। হ্যাঁ, আমরা আপাতত একটু থামি, আমি একটু সবশেষ মন্তব্যটা নিতে চাই, আমাকে একটু সুযোগ করে দেন। মীর রাকেশ হোসেন, একটা বিষয় একটু বলবেন। মানে আমরা তো বলছি, বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছে, সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে আমরা মধ্যপন্থা রাজনৈতিক দল, এবং আমরা আসলে আমাদের জায়গা থেকে সেই সমস্ত নাগরিকদেরকে, আচ্ছা শুনতে পাচ্ছেন না, আমার মনে হয় ফরিদুল হক যদি বলতে থাকে, জি। আমি বলি। আচ্ছা, আমি বুঝি না, জঙ্গির মতন কি যেন একটা শব্দ আসলো, আমি যদি একটু ক্লিয়ার হতাম। না প্লিজ 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 না, ফরিদুল হক, জঙ্গির রাশেদ খান, মতন আমরা একটু শব্দ থামি। কে একজন কি এখানে বলেছে জঙ্গির মতন কোন একটা শব্দ? না এখানে কি কেউ আসছে? বলেনি, কেউ বলেনি। আমরা অন্তত আচ্ছা। শুনিনি, অনিয়ারে আমরা অন্তত শুনিনি ওকে, এগুলো। থ্যাংক ইউ, হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ওকে, মীর রাকেশ হোসেন প্লিজ। আমার 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 যে বক্তব্যটা ছিল সেটা হচ্ছে গিয়ে দুজনের কথাই শুনছিলাম। আমার যেটা মনে হচ্ছে ব্যক্তিগতভাবে যে মৌলবাদ আসলে মৌলবাদ হয়, সেটা তো হিন্দু বা মুসলিম করে আলাদা করা হয় না। তাদের বক্তব্য মৌলবাদ মানে মৌলবাদ, কারণ একজন সাধারণ হিন্দু কোনোদিন মৌলবাদ হয় না, একজন সাধারণ মুসলিমও কোনোদিন মৌলবাদ হয় না। রাকেশ হোসেন, মৌলবাদ আপনি তারা সেই একেবারে আদর্শের কথা বলছেন, কিন্তু আমরা এখন যেই বাস্তবতায় আছি সেখানে আদর্শ থেকে অনেক দূরে সরে গেছি। সেই জায়গাটাতে আপনার কাছ থেকে একটি স্পষ্ট বক্তব্য আমি জানতে চাই যে বিজেপি কি আসলেই অসাম্প্রদায়িক দল? একদমই নয়। বিজেপি কোনোদিনই অসাম্প্রদায়িক দল নয়, কারণ বিজেপির যে শাখা সংগঠনগুলো আছে, সেটা আরএসএস হোক বা অন্য কোনো সংগঠনগুলো হোক, সেই সংগঠনগুলো কোনোদিনই অসাম্প্রদায়িক নয়। মূলত বিজেপি বঙ্গে আসার শুধুমাত্র তো এশায়ার এটাই তো কারণ নয়। জি, এছাড়াও যে কারণগুলো আছে, সেই কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে মুসলিম ভোটগুলো মূলত যেসব সেকুলার পার্টিগুলো আছে সেই পার্টিগুলোর মধ্যে ভাগ হয়েছে। যে 27% বা 30% মুসলিম ভোট, সেই মুসলিম ভোটটা ট্রান্সফার হচ্ছে টিএমসিতে, জি, সেই ভোটটা কংগ্রেসে ট্রান্সফার হচ্ছে, সেই ভোটটা আইএসএফ এ ট্রান্সফার হচ্ছে। বেশ কিছু মুসলিম দল নতুন করে তৈরি হয়েছে। জি। এজিইউপি মানে হুমায়ুন কবিরের যে দল, সে উনি 180 খানা সিটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, 2 খানা সিট জিতেছেন। ওনার নওদা এবং রেজিনগর, যে 2 খানা সিট উনি জিতেছেন, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন 180 খানা সিটে। মিম এআই মিম, যেটা আসাউদ্দিন ওয়াইসির দল, উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন 11 খানা সিটে, একটা সিটেও উনি জিততে পারেন। আচ্ছা, 30 খানার বেশি সিটে আইএসএফ মানে ফাইট করছে, কিন্তু জিতছে একটা দল, এই একটা সিট। ফলে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম সিটগুলোই মুসলিম ভোটগুলো বারবার 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 বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছে। মুসলিম ভোট একদম টিএমপিতে, কংগ্রেসে, রাকেশ, এখানে আপাতত আপনাকে একটু থামাই। আমি সবশেষ মন্তব্য সিরাজুল ইসলাম আপনার কাছে নিতে চাই। আপনি ফরিদুল হকের কথা শুনেছেন, রাশেদ খানের কথাও শুনলেন, এবং পশ্চিমবঙ্গের সাংবাদিকের কথাও শুনলেন। এখানে আমি যে কথা বলতে চাই, মূল আলোচনা যে বিষয় নিয়ে, সেটা হচ্ছে এই যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হচ্ছেন, বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতা আসছে, আমাদের একেবারে প্রতিবেশী একটা রাজ্য, বাট আমাদেরকে মনে রাখতে হবে সেটা দেশটা, সেটা একটা রাজ্য, আমরা কিন্তু দেশ। আমরা দেশ হয়ে একটা রাজ্যের সাথে কি রকম সম্পর্ক রাখবো, সেটা একটু সেন্সিটিভিটি আছে বিজেপি এবং শুভেন্দু অধিকারীর নানা রকমের কথাবার্তা, তৎপরতা, এই সমস্ত কারণে। তো এই জায়গায় আমি মনে করি যে আমাদের একটা কৌশল ঠিক করা দরকার। এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলের থেকে যখন কথা বলেছেন,
এই কথাই একরকম হবে। আর সরকারে যখন আসবেন তিনি একটা দায়িত্বশীল পজিশনে যাবেন, তিনি মুখ্যমন্ত্রী হবেন, তখন তার কথা, কার্যক্রম, চালচরণ অনেক কিছুতে পরিবর্তন আসবে, পরিবর্তন আসা উচিত, বাঞ্ছনীয়। আমি মনে করি যে ওই জায়গায় শুভেন্দু অধিকারীও দায়িত্বশীলতার পরিচয় দেবেন। এবং আমি মনে করি যে যেহেতু রাজ্য, সেই জন্য রাজ্য হিসেবেই ট্রিট করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখানে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বা ডিপ্লোমেসির ক্ষেত্রে কী ধরনের কার্যক্রম করা উচিত সেই বিষয়গুলো নির্ধারণ করা উচিত। এক্ষেত্রে আগে ভাগেই যে কাজটা করা যায় বা করা উচিত সেটি হচ্ছে যে কলকাতায় আমাদের যে হাই কমিশন যে ইয়ে আছে, মিশন আছে, সেই সমস্ত মিশন থেকে আমার মনে হয় যে সরকারের সাথে যথেষ্ট দ্রুত কার্যকর লিয়াজও করা দরকার এবং সেখান তার তথ্যের ভিত্তিতে, তাদের বক্তব্যের ভিত্তিতে আমাদের সরকার অনেক কিছু সহজেই নির্ধারণ করতে পারবে। এইভাবেই দেখা উচিত, দেখা দরকার। এবং আমি আবারও বলবো যে শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে বিরোধী দলের থেকে যে রেটরিকগুলো করেছেন তিনি নিশ্চয়ই দায়িত্বশীলতার পরিচয় দেবেন। একদম একদম, আমরা এই আশাবাদটা আপাতত নিয়েই শেষ করি। অনেক ধন্যবাদ মীর রাকিব হোসেন, ফরিদুল হক এবং রাশেদ খান, আপনাদের তিনজনকে। নিশ্চয়ই আপনি কিছু বলতে চাচ্ছেন রাশেদ খান? জি, 30 সেকেন্ডে দেখেন, 30 সেকেন্ডে বলবেন প্লিজ, কারণ আমাকে বিরতিতে যেতে হবে। জি, ছোট করে। অবশ্যই আমি স্বল্প সময়ে বলবো। আমার কাছে যেটি সিরাজ ভাই বললেন, একজন সিনিয়র সাংবাদিক, তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। দেখেন, শুভেন্দু অধিকারী আগেও যেমন ছিলেন ঠিক এখনো সেই রকমই থাকবেন, কারণ বিজেপি ক্ষমতায় যাওয়ার আগেও যেমন, ক্ষমতায় যাওয়ার পরেও সেরকম। অর্থাৎ তাদের কাছ থেকে আমার কাছে মনে হয় না যে কোনো অসাম্প্রদায়িক আচরণ আমরা প্রত্যাশা করছি। একটু আগে আপনি নিজেই বলেছেন রাজনীতিতে অনেক কিছুর পরিবর্তন ঘটে, অনেক ধরনের বদল হয়। জি না, বিজেপি তো তার যে রাজনীতি ক্ষমতায় যাওয়ার পরেও যেরকম, ক্ষমতায় যাওয়ার আগে সেরকম। অর্থাৎ বিজেপি একটি সাম্প্রদায়িক দল, তাদের হাতে ভারতের মুসলমানরা কোনোভাবেই নিরাপদ নয়। সুতরাং আমরা মনে করি ভারতের যারা প্রগতিশীল জনগোষ্ঠী আছে, যারা আসলে প্রকৃতপক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষ, যারা হিন্দুত্ববাদে বিশ্বাস করে না, তারা যদি একতাবদ্ধ না হয় তাহলে ভারতের রাজনীতি আমার কাছে মনে হয় আগামীতে হিন্দুত্ববাদের কবলে পড়বে এবং সেই দেশের মুসলমানরা আমরা আমাদের রাজনীতিতে ফোকাস করি এবং আশা করি সামনে ভালো কিছু হবে। নিশ্চয়ই আপনি আছেন।